অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তির প্রাক্কালে হঠাৎ করেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকার কারণে সরকারের সার্বিক অগ্রগতি বা অর্জন প্রশ্নের মুখে পড়েছে। আমরা জানি ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত আন্দোলনকারীরা আহত হয়েছেন তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা, যথাযথ চিকিৎসা করবার প্রতিশ্রুতি দিয়েছে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইভাবে এই আন্দোলনে নিহতদের পরিবারকে পুনর্বাসনেরও একটি প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে কতটা হয়েছে এটি নিয়েও কিন্তু নানান তর্ক বিতর্ক রয়েছে। অবস্থার দৃষ্টি এটি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হয়তো তাদের যে কর্মসূচি, তারা যে কাজগুলো করছে সেই জায়গায় এই গণ আন্দোলনে নিহতদের পুনর্বাসন, মানে তাদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা এবং তাদেরকেও পুনর্বাসনের যে অগ্রাধিকারের বিষয়টি ছিল এটি আর তাদের অগ্রাধিকারে নেই। আহতদের যথাযথ চিকিৎসা মিলছে না, সরকার খোঁজ নিচ্ছে না, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন নূরজাহান বেগম, তিনি খোঁজ নিচ্ছেন না আহতদের, এমন অভিযোগ কিন্তু রয়েছে। তিনি গতকালকে গিয়েছিলেন পঙ্গু হাসপাতালে, সেখানে তিনি বেশ লম্বা সময় থেকেছেন, কিন্তু তিনি ২-৪ জন হাতে গোনা আহতদের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যাবার যখন উদ্যোগ নেন তখনই যাদের সঙ্গে কথা বলেননি এমন আহতরা এবং তাদের স্বজনরা তার গতিরোধ করে দাঁড়ায়, তার গাড়ি আটকে দেয়। এই যে সরকার খোঁজ নিচ্ছে না, স্বাস্থ্য উপদেষ্টা খোঁজ নিচ্ছেন না, এই অভিযোগগুলো নতুন নয়। গতকালকের ঘটনা আমরা জানি, আহত রোগীদের এই বিক্ষোভ চলেছে মধ্যরাত পর্যন্ত। ওই দিন দিবাগত রাত ২টার দিকে অন্য ৪ জন উপদেষ্টাকে যেতে হয়েছে পঙ্গু হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলবার জন্য। তারা তখনও সড়ক জুড়ে বসেছিলেন। তারা যাওয়ার পরে আহতদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে ১৩ ঘন্টা পরে হাসপাতালে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, যেখানে ৬ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই বৈঠকে আহতদের তরফ থেকে বেশ কিছু কথা বলা হয়েছে। তারা ৭টি দাবি দিয়েছেন। তাদের ৭টি দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি আমি একটু বলি। গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো সে মানের চিকিৎসা দিতে হবে। যারা নিজ খরচে চিকিৎসা নিয়েছেন তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে। গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আগামীতে রাষ্ট্র সংস্কারের ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে। আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ। তারা চিকিৎসার খোঁজখবর নিয়েছেন আহতদের এবং তাদেরকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন বিএনপি কোথায় ছিল? কেন তারা আহতদেরকে দেখতে যায়নি? গেছে, কোথাও যে যায়নি একেবারে নয়, সহায়তা করেছে, কিন্তু সেটি বিচ্ছিন্ন আকারে। কেন সার্বিকভাবে বিএনপির মতো একটি অন্যতম বৃহৎ দল এই কাজে এগিয়ে এলো না? এটি একটি বড় প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশকে নিয়ে। তারা অর্থনৈতিকভাবে সক্ষম একটি রাজনৈতিক দল, তাদের আমির এবং তাদের অন্যান্য নেতাও বিভিন্ন জায়গায় গেছেন, সহায়তাও করেছেন, কিন্তু সামগ্রিকভাবে এই গণ আন্দোলনে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা নিয়ে কেন এগিয়ে আসেনি? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সালাউদ্দিন আহমেদ আজকে কি বলেছেন? যখন তারা ভিজিটে গিয়েছিলেন তখন সাংবাদিকদেরকে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। এই প্রতিশ্রুতি ডক্টর মোহাম্মদ ইউনূসও দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের অন্যতম দাবি ছিল এটি, কিন্তু ডক্টর ইউনূসের সরকার গত ৩ মাসে এবং বা ১০০ দিনে এটি তারা যথাযথভাবে করেননি, একেবারেই করেননি, আমি কথাটি বলছি না। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, আহতরা চিকিৎসা পেলেও তেমন আর্থিক সহযোগিতা পাননি, তাদের পরিস্থিতি ভালো নয়। প্রশ্ন হচ্ছে, এই দায়টা কার? অন্তর্বর্তী সরকার কি করেছে এই ১০০ দিন আহত এবং নিহতদের জন্য? তারা কি যথাযথ খোঁজ নিয়েছে?
পঙ্গু হাসপাতাল থেকে তো আমরা শুনেছি যে আহতরা অভিযোগ করেছে 3 মাসে তিনি যাওয়ার সময় পাননি। কি কাজে ব্যস্ত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা? এটি নিশ্চয়ই এদেশের জনগণ জানতে চাইতে পারে। সরকারি এতগুলো হাসপাতাল রয়েছে, কেন তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না? এখন এই যে প্রশ্নগুলো উঠছে, এর দায় থেকে কি সরকার এই কথা বলে পার পেতে পারে যে হ্যাঁ অর্থ সংকট রয়েছে? সরকারের টাকা না থাকলে সরকার অনুদান সংগ্রহের উদ্যোগ নিল না কেন? দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে? ডক্টর ইউনূস যদি সত্যিকার অর্থে চাইতেন তাহলে কি টাকার অভাব হতো? আমরা মনে করি না। ডক্টর ইউনূস ইতিমধ্যে 100 কোটি টাকার একটি ফান্ড গড়ে দিয়েছেন, এরপর বোধহয় তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তা না হলে এমন তো হবার কথা নয়। তিনি চাইলে, তিনি আহ্বান জানালে বিশ্বের বহু দেশ আর্থিকভাবে সহায়তা করত, বা যাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা দিত, কারণ ডক্টর ইউনূসের ইমেজটাই এমন বিশ্বব্যাপী। কিন্তু তার মনোযোগ আমরা দেখিনি। তার মনোযোগটা আসলে কোথায়? অনেকে বলছেন যে কিভাবে কাকে দমন করতে হবে, কিভাবে অহেতুক বিতর্ক তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের সকল মনোযোগ যেন সেই জায়গাটিতে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের ডাকে ছাত্র জনতা মাঠে নেমে জীবনের ঝুঁকি একেবারে হাতের মুঠোয় নিয়ে যারা আন্দোলনে নেমেছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি করলেন? তারা কেন যথাযথ উদ্যোগ নিলেন না? তারা তো দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে ট্যুর করেছেন, কথা বলেছেন, মিটিং করেছেন, নানান কিছুতে তারা অংশ নিয়েছেন। ত্রাণের সহায়তা চেয়েছিলেন বন্যা যখন হয়েছিল। কেমন সহায়তা এসেছিল আমরা জানি। ত্রাণের যে প্রয়োজন তার চেয়ে অনেক বেশি তারা সহায়তা পেয়েছিলেন। আহতদের ক্ষেত্রে বা নিহতদের পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে তারা কেন এমন কোনো পদক্ষেপ নিলেন না? এর দায় আসলে কিভাবে ডক্টর ইউনূস এড়াবেন? ছাত্রদের, ছাত্র নেতাদের প্রিয় ডক্টর আসিফ নজরুল স্যার কি করে এড়াবেন? সমাজ কল্যাণ উপদেষ্টা সহ অন্য যারা আছেন, স্বাস্থ্য উপদেষ্টা তো বটেই, তারা কি করে এই দায়গুলো এড়াবেন? আমরা দেখেছি বিভিন্ন দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, বিপ্লবী পরিষদ, নানান সংগঠন, নতুন করে গড়ে ওঠা, গজিয়ে ওঠা সংগঠনগুলো বিভিন্ন ইস্যুতে মিটিং করছে, রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, মিছিল করছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, দাবি জানাচ্ছে। কিন্তু এই একটি ক্ষেত্রে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে তাদের তেমন কার্যকর, তেমন জোরালো কোনো ভূমিকা কিন্তু আমরা প্রত্যক্ষ করিনি। আচ্ছা, এমন কি হতে পারতো না একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেশে বিদেশে যারা বাংলাদেশি রয়েছেন তাদের কাছ থেকে অর্থ সহায়তা চাইলে তারা কি অর্থ সহায়তা পেতেন না? কেন তারা সেই পথে গেলেন না? আজকে যে 6 উপদেষ্টা মিটিং করলেন, এটি কিন্তু আরেকটি বার্তা দেয়। বার্তা দেয় এটি যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যিনি নূরজাহান বেগম, তিনি তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তার কাজের ব্যর্থতার জন্য, তার মন্ত্রণালয়ের অমনোযোগিতার জন্য, অবহেলার জন্য যে ইস্যুটি সৃষ্টি হয়েছে তা ডক্টর ইউনূসের সরকারের ইমেজ নিয়ে বড় ধরনের দোলা দিচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা যে চরমভাবে ব্যর্থ হয়েছেন, প্রশ্ন হচ্ছে তিনি কি এটি বুঝতে পারছেন? এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূস অনুধাবন করছেন বা অনুধাবন করবেন? গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। ডক্টর ইউনূস কি এই জনদাবির প্রতি সম্মান দেখাবেন, নাকি তিনিও শেখ হাসিনার মতো গো ধরবেন, স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ নেবেন? যেমনটা শেখ হাসিনা করোনাকালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের চরম ব্যর্থতার পরও জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে সাফাই গিয়েছিলেন। কিংবা স্বাস্থ্য উপদেষ্টা কি নিজে থেকে পদত্যাগ করে সরকারের ইমেজ বা ডক্টর ইউনূসের ইমেজ রক্ষায় ভূমিকা নেবেন?